সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে এই প্রতীক দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ইসি আনোয়ারুল ইসলাম। সকালে সিলেট পুলিশ লাইন্সে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। ইসি বলেন, ফেব্রুয়ারিতে ভোট না হবার মতো কোনো ঘটনা ঘটেনি। বিতর্কিত কোনো লোক নির্বাচনী দায়িত্ব পালন করতে পারবে না বলে উল্লেখ করে তিনি বলেন, রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিধিমালায় যে প্রতীকগুলো থাকে সেই প্রতীকগুলো থেকে একটা প্রতীক বরাদ্দ দিতে হয় এবং নিতে হয়। সেই দিক থেকে যেহেতু নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন আইনগতভাবে কাজ করে, আইনের বাইরে কোনো কাজ নির্বাচন কমিশন করতে পারে না। সুতরাং আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যে মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে না। জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন যে নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলকে প্রাপ্য মার্কা দেওয়ার সৎ সাহস দেখাতে পারে না। তাদের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হতে পারে না। শাপলা প্রতীক নিয়েই এনসিপি নির্বাচন করবে। তারা প্রতীক না দিলে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। দুপুরে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমন্বয় সভা শেষে জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। আমরা আমাদের যারা আইনজ্ঞ আছেন, আইন নিয়ে পড়াশোনা করেন, আইন পড়ান, আইন তৈরি করেন, এরকম অনেক মানুষের সাথে আমরা কথা বলেছি। এনসিপিকে শাপলা প্রতীক দিতে কোনো আইনগত বাধা নেই বলেই আমরা আমাদের জায়গা থেকে শাপলা প্রতীক চেয়েছি। কিন্তু যখন আমরা এটা দেখতে পাই, আজকে উনি এই কথা কোন মুখে বলেন? এই প্রতীক তো আমরা আজকে আবেদন করি নাই। আমরা যেদিন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম সেদিনই তো আমরা এই প্রতীক চেয়েছিলাম। তাহলে বিগত কয়েক মাসে এটা তিনি কেন ওই তাদের যে শাপলা প্রতীকের তাদের যে লিস্ট মার্কার, ওই লিস্টে এটা কেন অন্তর্ভুক্ত করেন নাই? অবশ্যই তাদের হয় এটা নিজের দায়, দোষ, খামখেয়ালি, যে কারণে তারা অন্তর্ভুক্ত করেন নাই, অথবা কারো প্রভাবে প্রভাবিত হয়ে তারা এটুকু করার সৎ সাহস দেখাতে পারেন নাই। জুলাই সনদের বক্তব্যগুলো বাস্তবায়ন করা সম্ভব না। আগামী নির্বাচনে যারাই নির্বাচিত হবে তাদেরকে এটা বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। শনিবার বিকেলে চাঁদপুরের মতলবে উত্তরে এলডিপির কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্তব্য করেন তিনি। এনসিপি জুলাই সনদে স্বাক্ষর না দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, সবাইকে উপলব্ধি করতে হবে ভালো কাজে মতামত দেওয়া জরুরি। এ সময় বক্তব্য রাখেন এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, মতলব উত্তর এলডিপির সভাপতি আলাউদ্দিন প্রধান। বর্তমান সরকার যে কয়দিন ক্ষমতা আছে তাদের পক্ষে এই সনদের যে বক্তব্যগুলি আছে, কথাগুলি আছে, এগুলি বাস্তবায়ন করা সম্ভব না। আগামী দিন যে সংসদ আসবে, যারাই নির্বাচিত হবে তাদেরকে এটা বাস্তবায়ন করতে হবে। যার জন্য আমরা দাঁড়ে দাঁড়ে আপনাদের কাছে আসছি। ভালো লোকদেরকে যেন সংসদে পাঠায়, উপযুক্ত লোকদেরকে যেন সংসদে পাঠায়, যারা দেশের মানুষের দুঃখ দুর্দশা বুঝবে, মানুষের কষ্ট লাঘব হবে, সুশাসন প্রতিষ্ঠা হবে এবং মানুষ ন্যায় বিচার পাবে। চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সেবা খাতে মাশুল বৃদ্ধির প্রতিবাদে আমদানি রপ্তানি পণ্যবাহী গাড়ি চালকদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। দুপুরে বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যানের সাথে পরিবহন মালিক শ্রমিকদের দীর্ঘ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সেবা খাতে মাশুল বাড়িয়েছে বন্দর কর্তৃপক্ষ। চলতি মাসের 15 তারিখ থেকে নতুন হার কার্যকর করা হয়েছে। কর্তৃপক্ষের এই উদ্যোগে বিক্ষুব্ধ হয়ে উঠেছে বন্দর ব্যবহারকারীরা। বর্ধিত মাশুল প্রত্যাহারের দাবিতে বন্দরে পণ্য আনা নেয়ার কাজে নিয়োজিত ট্রাক, কাভার্ড ভ্যান ও প্রাইম মুভার মালিকরা তাদের গাড়ি শনিবার থেকে বন্দরে প্রবেশ বন্ধ করে দেয়। এতে আমদানি রপ্তানি কাজে স্থবিরতা নেমে আসে। পরিস্থিতি স্বাভাবিক করতে রোববার দুপুরে পরিবহন মালিক শ্রমিকদের সাথে বৈঠক করে বন্দর কর্তৃপক্ষ। এই বিষয়টার সাথে দেশের আমদানি রপ্তানি জড়িত। তো দেশের অর্থনীতির সাথে, দেশের স্বার্থে, দেশের আমদানি রপ্তানির স্বার্থে আমাদের এই কার্যক্রমটা দ্রুত চালু হওয়া উচিত। সেই বিষয়টা বিবেচনা করেই আমাদের চেয়ারম্যান মহোদয় সহ বন্দরের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সবাই সিদ্ধান্ত নিয়েছেন যে এই বিষয়টা পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমাদের এই শুধুমাত্র যে যানবাহন
খাতে যে ট্যারিফটা বৃদ্ধি করা হয়েছে সেটা স্থগিত থাকবে। ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত 7 বাংলাদেশি প্রবাসীর মরদেহ আজ সকালে নিজ বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে পৌঁছেছে। এ সময় এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। গতকাল রাত 9টায় ওমান থেকে সরাসরি ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় নিহতদের মরদেহ। গত 8 অক্টোবর ওমানের দুকুম সিদ্র এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন। মাছ ধরার কাজ শেষে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান সবাই। আজ সকালে মরদেহগুলো বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে শোকের মাতমে ছড়িয়ে পড়ে পুরো সন্দ্বীপ জুড়ে। সাভারে বাসায় ফেরার পথে বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের ঘটনায় পলাতক আসামি মিঠু বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। ভোররাতে রাজধানীর তেজগাঁও থানার তেজকুনি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সাভার মডেল থানার পুলিশ। মিঠু বিশ্বাস কমলাপুর গোয়ালিও এলাকায় দেবেন্দ্র বিশ্বাসের ছেলে। ধর্ষণ মামলার অন্য আসামিরা হলেন সাভারের একই এলাকার সোহেল রোজারিও, বিপ্লব রোজারিও। ভুক্তভোগী তরুণী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তার পরিবার সাভারের বিরুলি ইউনিয়নের একটি এলাকায় বসবাস করেন। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিয়া। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে 25 বিজিবি ব্যাটালিয়নের অভিযানে 12 কোটি 63 লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানকারী মালামাল আটক করা হয়েছে। বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সরাইল 25 বিজিবির একটি বিশেষ টহল দল বিজয়নগর উপজেলার রামচন্দ্রপুর নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি পিকআপ তল্লাশি করে লুকায়িত অবস্থায় 15,192 পিস মোবাইল ফোনের ডিসপ্লে, 107 পিস উন্নত মানের কম্বল আটক করা হয়। অবৈধ ভারতীয় চোরাচালানকারী মালামাল সমূহ আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় বিজিবি। ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর 60 বিজিবি ব্যাটালিয়নের অভিযানে 2 কোটি 54 লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। শনিবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। সুলতানপুর 60 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে 60 বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় 1 কোটি 50 লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইলের ডিসপ্লে, 1 কোটি 4 লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, খাদ্য সামগ্রী ও পটকা জব্দ করা হয়েছে। প্রথম শ্রেণীর জেলা হয়েও নাগরিক সুবিধার দিক থেকে নানা ক্ষেত্রে পিছিয়ে ব্রাহ্মণবাড়িয়া। প্রায় 35 লাখ মানুষ এই জেলাটিতে সাধারণ মানুষের চিকিৎসার জন্য মাত্র 250 শয্যার একটি জেনারেল হাসপাতালের উপর নির্ভর করতে হয়। জনসংখ্যার তুলনায় এই হাসপাতালের সক্ষমতা অত্যন্ত অপ্রতুল বলে অভিযোগ স্থানীয়দের। ফলে প্রতিদিনই চিকিৎসা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন রোগীরা। প্রতিনিধি নুরুল আরাফাতের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন জুবা রহমান। সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা দিতে 1992 সালে প্রতিষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল। 1995 সালে এটি 100 শয্যায় উন্নীত করা হয়। পরে 2010 সালে 12ই মে এটাকে 250 শয্যায় উন্নীত করা হয়। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলার মোট জনসংখ্যা 35 লাখের মতো। এই বিপুল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার প্রধান ভরসা জেলার একমাত্র 250 শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল। দীর্ঘদিন ধরে হাসপাতালটি জেলার প্রধান স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে কাজ করলেও জনসংখ্যার তুলনায় এর সক্ষমতা এখন অপ্রতুল। পর্যাপ্ত বেড ও আধুনিক চিকিৎসা সুবিধার অভাবে অনেক রোগীকেই চিকিৎসা নিতে হয় মেঝেতে বা বারান্দায়। ফ্লোরে থাকতে হইতাছে, অনেক রোগী বাইরে থাকতে হয়, জায়গা কম। টিউমারের রোগী নিচে শুয়ে রয়েছে। অপারেশন করে আসার পরেও রোগীরা ফ্লোরের মধ্যে এসে বসে থাকতে হয়, কারণ এখানে এত বেশি রোগী থাকে। আমরা দীর্ঘদিন যাবৎ শুনে আসছি যে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতাল নিয়ে বিভিন্ন জায়গায় কথা হচ্ছে যে 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল করা হবে, এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকেও বিভিন্ন মঞ্চে কথা বলতে দেখেছি, এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বারবার এই কথাগুলো আসছে, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। হাসপাতালটিতে আইসিইউ, ডায়ালিসিস সহ অনেকগুলো বিভাগ না থাকায় অনেক সময় গুরুতর রোগীকে ফিরিয়ে দিতে বাধ্য হন কর্তব্যরত চিকিৎসকরা। হাসপাতালের নিজস্ব 2টি অ্যাম্বুলেন্সের মধ্যে একটি বিকল এবং অন্যটি প্রয়োজনের সময় পাওয়া যায় না। ফলে রোগীদের জরুরি প্রয়োজনে অতিরিক্ত
ভাড়ায় বেসরকারি অ্যাম্বুলেন্সের উপর নির্ভর করতে হয়। স্বাস্থ্যসেবার যতগুলি বিভাগ আছে সবগুলি বিভাগ কিন্তু আমরা এখনো আসলে চালু করতে পারিনি। আমরা 500 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তর করতে চাই। স্থানীয় সমাজকর্মী, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের দীর্ঘদিনের দাবি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালকে 250 শয্যা থেকে 500 শয্যায় উন্নীত করা হোক। এতে জেলার প্রায় 35 লাখ মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজ ও কার্যকর হবে। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। মা ইলিশ সংরক্ষণের জন্য 22 দিন ব্যাপী মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা চলাকালীন বরিশালের মেহেন্দিগঞ্জে চলছে মা ইলিশ নিধনের মহোৎসব। স্থানীয় জেলে ও চোরা কারবারিরা প্রশাসনের নজরদারি উপেক্ষা করে প্রতিনিয়তই নামছে নদীতে। অভিযোগ আছে প্রকৃত জেলেরা সরকারি সহায়তা ঠিকমতো পাচ্ছেন না। মেহেন্দিগঞ্জ থেকে ক্যামেরাম্যান শামীম খানের তথ্যচিত্র আরো জানাচ্ছেন শামসাবরেজ উচ্ছ্বাস। মেঘনা, কালাবদর, গজারিয়া, মাসকাটা, ইলিশা এসব নদী মা ইলিশের প্রধান প্রজনন ক্ষেত্র। এ কারণে 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত এসব এলাকায় ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বিপণন নিষিদ্ধ করেছে সরকার। তবুও প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত নদীতে চলছে মাছ ধরা। নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা নামছে জাল নিয়ে, ধরা হচ্ছে মা ইলিশ। নদীর পার ঘেঁষে বসেছে অস্থায়ী হাট, লালগঞ্জ, কালীগঞ্জ, উলানিয়া, গোবিন্দপুর, শান্তির হাট সহ নানা স্থানে। খোলা মাঠেই চলছে ইলিশ বিক্রি। বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন ক্রেতারা। নিষেধাজ্ঞাকালীন সময়েও বাজারে মিলছে রমরমা ইলিশ। 22 দিনের অভিযান হইলে এরা ঢাকাতে চাকরি ছাড়িয়ে চলে আসে, ঠিক আছে। আইসা কি করে যারা অরিজিনাল চাইলে তাকে মনে করেন সমস্যার ভিতরে ফেলায় দেয়। অভিযান আমরা পালন করতেছি, কিন্তু কিছু কিছু লোক ঢাকা থেকে, বরিশাল থেকে আইসা আমাদের নদীর থেকে মাছ ধরে নিয়ে যায়। সরকারের কঠোর নির্দেশনার পরেও প্রশাসন যেন হিমশিম খাচ্ছে জেলেদের থামাতে। এ পর্যন্ত মেহেন্দিগঞ্জে 75 জন জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। আদায় হয়েছে 69,000 টাকা জরিমানা, জব্দ করা হয়েছে 3 লাখ মিটার কারেন্ট জাল। তবে অভিযান চালাতে গিয়ে আহত হয়েছে প্রশাসনের 15 সদস্য, গুরুতর আহত 3 জন, যাদের মধ্যে আছে প্রকল্পের উপপরিচালক ও একজন এনডিসি। পেটের খাতনা খাততে গিয়ে দেখা গেছে তারা নদীতে নামিয়ে মাছ ধরার জন্য প্রস্তুতি নেয়। গরিব মানুষ পেটের দায় আইতে কাটটা আমি ভাইতেছি না, এই 100 জাল বাইক শুধু আমার 2 লিটার চাল দিছে। জনপ্রতিনিধি যারাই যুক্ত আছেন তারা ইনসাফের ভিত্তিতে যারা প্রকৃত পাওয়ার হকদার জেলে, তারা যেন তাদের ন্যায্য অধিকারটা পায়। জেলেদের সচেতন করা সহ ইলিশ রক্ষায় অভিযান জোরদার করার কথা জানালেন উপজেলা মৎস্য কর্মকর্তা। অফিসার সহ 15 জনের অধিক আহত, তার ভিতরে গুরুতর আহত আছে 3 জন। এই পর্যন্ত আমরা জেল দিয়েছি 75 জনকে। তাদেরকে আমরা মৎস্য আইনের পাশাপাশি পেনাল কোডে নিয়মিত ধারায় মামলা দেওয়ার জন্য অনুরোধ করেছি। জেলেদের দাবি, সরকার যেটুকু খাদ্য সহায়তা দেয় তা পর্যাপ্ত নয়। বরাদ্দ চালও পৌঁছায় না অনেকের ঘরে। বিকল্প কর্মসংস্থান না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ইলিশ ধরছেন তারা। শামসাবরেজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক। বাউল সম্রাট ফকির লালন শাহের 135তম তিরোধান দিবস উপলক্ষে 3 দিন ব্যাপী উৎসবের আজ তৃতীয় দিন। সাধু ভক্তদের পদচারণায় মুখর সাইজির আখড়াবাড়ি। দেশ বিদেশ থেকে লালন ভক্তরা এসেছেন সাধুর হাতে। সাইজির রেখে যাওয়া আধ্যাত্মিক বাণী আয়ত্ত করলেই হবে মানব কল্যাণ, কমবে হানাহানি, বলছেন লালন অনুসারী ও গবেষকরা। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর তথ্যচিত্র, আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। সাধুর সঙ্গ পেতেই সাইজির বারামখানায় ছুটে এসেছে সাধু বাউলেরা। খণ্ড খণ্ডভাবে আসন গেড়ে বসে চলছে গানে গানে লালনের জাতপাতহীন মানবতাবাদী অহিংস দর্শনের প্রচার। সাইজির সমাধিস্থলের চারপাশে বসেছে সাধুর মেলা। লালন ভক্তরা বলছেন, সাইজির দর্শনের সত্যতা ও গভীরতা সঠিকভাবে ধারণ করতে পারলেই সমাজ থেকে দূর হবে হিংসা, বিদ্বেষ, হানাহানি। মানুষ ধর্ম, মানুষ ভজলে সোনার মানুষ হবে। সাইজির ধামের ভিতরে এটা হইলে অন্তরঙ্গ, বাইরেটা বহিরঙ্গ। তোমরা সাইজির কাছে হয়তো দেখা যাচ্ছে একদম খাসি মানুষ করাতে বলি বাবা সকল বাইরে যায় দবে টবে করে খাবে, ছিন্ন পরাস তারা। সাধুদের মিলন মেলায় এসে নতুন কিছু জানা ও নিজেদের ভালো লাগার অনুভূতি ব্যক্ত করলেন দর্শনার্থীরা। লালন তো জ্ঞানের ভান্ডার, তো এইখানে আসলে মানুষ ডিসিপ্লিন কি সেটা দেখতে পারবে। হাজার হাজার সাধুরা বসে আছে, কারোর সাথে কারো ওরকম ভেদাভেদ নাই, একদম সহজ ভাবে তারা
নিজেকে উপস্থাপন করছে। লালনের মাঝে আসছে আমাদের অনেক ভালো লাগে, আর লালন আমাদের গর্ব। বিশিষ্টজনরা বলছেন লালন ছিলেন এক অসাম্প্রদায়িক চেতনার মানুষ, যিনি সবকিছুর ঊর্ধ্বে মানুষকে স্থান দিয়েছেন, ভালোবেসেছেন। লালন তার চিন্তা চেতনাকে বিশ্ব পরিমণ্ডলে মানুষের ভাবনা চিন্তার খোরাক জুগিয়েছেন। আমরা মানুষ ভজনার মধ্য দিয়ে সেই আমিকে আবিষ্কার করি যে সকলের মধ্যে বিরাজ করেন। নদিয়ার ভাবের কথা ফকির লালন জানে কিনা, এই যে বিপুল ভাবের যে সম্পদ, এই নদিয়াকে আমরা, এই কুষ্টিয়াকে আমরা একটা আন্তর্জাতিক সাংস্কৃতিক নগরী আকারে গড়তে চাই। আপনাদের সকলের সহযোগিতা আমরা চাই। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। চট্টগ্রামের রাউজান থানার অস্ত্র মামলার এজাহার নামীয় পলাতক আসামি আলামিনকে গ্রেফতার করেছে র্যাব। 27 শ্রেণীর সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামি থানাধীন অক্সিজেন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আলামিন রাউজান থানার অস্ত্র মামলা নং 19-এর প্রধান আসামি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। লক্ষ্মীপুরে রেললাইন স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জামাত। দুপুরে জেলা জামায়াতের ব্যানারে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে এই আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সভাপতি জেলা জামায়াতের আমির SUM রুহুল আমিন ভূঁইয়া লিখিত বক্তব্যে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানান। এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি AR হাফিজুল্লাহ, সহকারী সেক্রেটারি নাসিরউদ্দিন মাহমুদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা কমিটির সভাপতি মমিন উল্লাহ পাটোয়ারি, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির আবুল ফারা নিশান উপস্থিত ছিলেন। 20% বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা 1,500 টাকা করা ও উৎসব ভাতা 75% করার দাবিতে মেহেরপুরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। সকাল থেকে জেলার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা ক্লাস নেননি, যার ফলে শিক্ষার্থীরা এসে ক্লাস না করেও বাড়ি ফিরে গেছেন। শিক্ষকরা বলছেন, সরকারের পক্ষ থেকে 5% বাড়ানো হলেও তা মেনে নেয়নি শিক্ষক নেতারা, ফলে শিক্ষকদের আন্দোলন অব্যাহত রয়েছে। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের ক্লাস বর্জনের কারণে প্রভাব পড়ছে শিক্ষার্থীদের উপর। আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে নারী সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও নারী শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান। চট্টগ্রাম প্রেস ক্লাবে সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির অগ্রাধিকার শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠায় বিএনপির অগ্রাধিকার ভিত্তিক অঙ্গীকার। সভায় আরও বক্তব্য রাখেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী এবং বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার জনসচেতনতার লক্ষ্যে শেরপুর জেলা বিএনপির আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই নারী সমাবেশের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। শেরপুর জেলা মহিলা দলের সভাপতি সুলতানা রাজিয়ার সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম প্রধান অতিথি, সদস্য সচিব অধ্যক্ষ ABM মামুনুর রশিদ পলাশ বিশেষ অতিথি এবং সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হযরত আলী প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সিরাজগঞ্জের চৌহালিতে বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান কর্তৃক রাষ্ট্র অবকাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক হয়েছে। ইউনিয়নের 3 নং ওয়ার্ড বিএনপির আয়োজনে নির্বাচনী প্রচারণা ও জনসম্প্রীতির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। আশরাফ শেখের সভাপতিত্বে ও মিজানুর রহমান মজনুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন এনায়েতপুর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বিজয় আহমেদ। প্রধান বক্তা ছিলেন শফি আলম মেম্বার। বিশেষ অতিথি ছিলেন এনায়েতপুর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হযরত আলী মোল্লা। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম বলেছেন, 31 দফা রাজনৈতিক দল বা জোটের কর্মসূচি নয়, এটি দেশের মানুষের গণতান্ত্রিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার ঘোষণাপত্র। তাই তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন হলে দেশে নতুন সূর্যোদয় হবে। শনিবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফুর রহমান খান আজাদ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনায় লিফলেট বিতরণ করা হয়েছে। জেলা শহর ও বিভিন্ন ইউনিয়নে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানি। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মসূচিতে অংশ নেন। মাগুরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খানের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। মাগুরা সদর উপজেলার ইসাখাদা বাজার এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলা উপজেলা পর্যায়ের বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা অংশ নেয়। টাঙ্গাইলে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার বাঘিল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, টাঙ্গাইল সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিমউদ্দিন বিপ্লব উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলায় দেওয়া ঐতিহাসিক সাক্ষাৎকারটি প্রজেক্টরের মাধ্যমে প্রচার করেছে জিয়া সাইবার ফোর্স। চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় উত্তর মাদ্রাসা ইউনিয়নে এই আয়োজন করে জেডিএসএফ চট্টগ্রাম উত্তর জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেন। এ সময় হাটহাজারীর ৪ কারামুক্ত নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা, উত্তর জেলা যুবদলের প্রচার সম্পাদক একরাম চৌধুরী সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সর্বদংশন প্রতিকার, প্রতিরোধ ও চিকিৎসার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলে এক কর্মশালা হয়েছে। সকালে জেলা বন বিভাগের আয়োজনে এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। মুখ্য উপস্থাপক হিসেবে বক্তব্য রাখেন বন্য প্রাণী ও পরিবেশ বিশেষজ্ঞ আবু সাইদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর আবু নাসির মহসিন হোসেন। আধিপত্য বিস্তার নিয়ে নরসিংদীর চরাঞ্চলে আলোকবালিতে দফায় দফায় দুই পক্ষের মধ্যে চলা সংঘর্ষে ৩ জন নিহতের পর আইনশৃঙ্খলা উন্নয়নে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। শনিবার আলোকবালি ইউনিয়ন পরিষদ মাঝে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন। নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নরসিংদী সদরের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। নড়াইলে ছাত্রছাত্রীদের দিনব্যাপী ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে জনসচেতনতামূলক প্রশিক্ষণ হয়েছে। নড়াইল জেলার লোহাগড়া এম.কে. মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন এম সাইফুল্লাহ মামুন। প্রধান অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক আলিফ নূর। নোয়াখালীতে জনস্বাস্থ্য প্রকৌশলীর অপসারণের দাবিতে মানববন্ধন করেছে প্রকৌশলী কর্তৃক হেনস্থার শিকার ও ভুক্তভোগীরা। সকালে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম কর্তৃক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালামকে হেনস্থা ও দপ্তরে অনৈতিক অর্থ লেনদেন, মোটা অঙ্কের টাকার বিনিময়ে নির্দিষ্ট ঠিকাদারদেরকে কাজ দেয়া সহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদ জানিয়ে ও তার অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। শরীয়তপুর জেলার সখীপুর থানার নরসিংহপুরে দীর্ঘদিন ধরে কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অভিযোগ উঠেছে। জানা যায়, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নরসিংহপুর গ্রামে ৭ নং ওয়ার্ড ইটভাটার পশ্চিম ফসলি জমি থেকে বালু উত্তোলন করে বিক্রি করেছেন প্রভাবশালী ব্যক্তি। এতে কৃষকের ধানি জমি ধসে পড়েছে। এছাড়াও গ্রামের মানুষ ভাঙন, আতঙ্ক, শব্দ দূষণ, পুকুর ভরাট, খাল দখল ও পানি নিষ্কাশনের পথ বন্ধ হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। গাজীপুরের সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের জন্য বাড়ন্ত বকনা ছাগল, ছাগলের খাবার ও ঘর তৈরির উপকরণ বিতরণ করা হয়েছে।
সকালে গাজীপুর সদর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে 151টি পরিবারের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। এ সময় কৃষিবিদ ডাক্তার মোহাম্মদ শাহিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ সাদাত হোসেন বিপ্লব সহ গাজীপুর প্রাণী সম্পদ কর্মকর্তাবৃন্দ। গাজীপুর সদর উপজেলার পিঙ্গাইল এলাকায় অবস্থিত রাজেন্দ্র ইকো রিসোর্টে হামলা, মারধর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রিসোর্ট কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে মালিকপক্ষের হয়ে বক্তব্য রাখেন অ্যাডমিন ম্যানেজার রাকু দেওয়ান। তিনি অভিযোগ করে বলেন, গত 8 অক্টোবর প্রায় 40 থেকে 50 জন লোক অতর্কিতভাবে রিসোর্টে হামলা চালায়। তারা জঙ্গলের ভেতর দিয়ে প্রবেশ করে রিসোর্টে ভাঙচুর চালায়, মূল ফটকের তালা ভেঙে প্রহরীদের উপর হামলা করে, মোবাইল, টাকা ও মানিব্যাগ, মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। সংবাদ সম্মেলনে রিসোর্ট কর্তৃপক্ষ তাদের ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিগত নিরাপত্তার দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে। রাজধানীর আব্দুল্লাহপুরে লিজকৃত জমি দখলমুক্ত করতে শহীদুজ্জামান লিটনের পক্ষে সংবাদ সম্মেলন করেছেন রবিউল হোসেন। তিনি বলেন, সরকারি জমির উপর বর্তমান অবৈধভাবে দখল করেছে একটি পক্ষ। তারা পতিত আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় তাদের বৈধ জমি অবৈধভাবে দখল করে রেখেছে। তাদেরকে গত 3 মাসে বারবার লিখিত নোটিশ এবং মৌখিকভাবে বলার পরেও তারা বিষয়টি আমলে নিচ্ছেন না। এ সময় প্রশাসনের প্রতি সহায়তা কামনা করেন ভুক্তভোগী। গাজীপুরের কালিয়াকৈরে গোল্ডেন বেঙ্গল ফিশারিজ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড কোম্পানিকে কেন্দ্র করে শেয়ার বিরোধের জেরে প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির শেয়ার হোল্ডার SM ময়দুল ইসলাম। দুপুরে উপজেলার গলাচিপা এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, কোম্পানিটি 1990 সালে প্রতিষ্ঠিত হলেও প্রতিষ্ঠার পর থেকে কোনো শেয়ার অডিট, জেনারেল মিটিং বা লাভ লোকসানের হিসাব প্রকাশ করা হয়নি। বিষয়টি জানতে চাইলে তাকে প্রাণনাশের হুমকি দেন বলে দাবি করেন তিনি। এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি জুবায়ের আহমেদ বলেন, অভিযোগ পেয়েছেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আজ সনাতন ধর্মাবলম্বীদের দীপাবলি উৎসব। দিনটি পালনে মৃতদের স্মরণে প্রিয়জনদের স্বর্গীয় আত্মার শান্তি কামনা করা হয় বিশেষ পূজা আরাধনার। দিনটি উপলক্ষে উপমহাদেশের সর্ববৃহৎ বরিশাল কাউনিয়া মহাশ্মশানে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয়েছে এই উৎসবের। এই শ্মশানে মোট 70,000 সমাধি রয়েছে। এর মধ্যে অরক্ষিত রয়েছে 10,000 এবং 15,000 রয়েছে কাঁচা সমাধি। এর পাশাপাশি ভারত, নেপাল সহ বিভিন্ন দেশের নাগরিকদের সমাধি রয়েছে এখানে। বরাবরের মতো মৃতদের স্বজনরা এসে পরিষ্কার পরিচ্ছন্ন করছে তাদের সমাধিস্থল। এই প্রথমবার শ্মশান কমিটি আগামীকাল কালী পূজার আগে শ্যাম পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। তাই সকল হিন্দু সম্প্রদায়কে শ্মশানে আসার আহ্বান জানান। যারা মারা গেছে তাদের যেরকম শ্রদ্ধা প্রদর্শন করা হয়, পাশাপাশি একটা ঐতিহ্যকে ধারণ করে রাখা হয়। যেরকম তারা অনেক বিভিন্ন ধরনের খাবার খেতে পছন্দ করে, সেই সব দিয়ে, তারপরে ধূপ বাতি, আগরবাতি দিয়ে তাদের আমরা স্মরণ করি। আমাদের এই মহাশ্মশান দীপাবলি আজকে উদযাপন হবে। বরিশালের সর্বস্ত বরিশালবাসী এখানে আসবে এবং উদযাপন পালন করবে। 160 জনের মতন প্রশাসনিক লোক রাখছি, 200-র মতো ভলান্টিয়ার রাখছি। বাংলাদেশ মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও ফাতেহা ইয়াজতাহুম উপলক্ষে আলোচনা দোয়া মাহফিল হয়েছে। গতকাল নগরীর কালামিয়া বাজারের একটি কনভেনশন হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন GM মাহবুব হোসেন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন মাই টিভির চট্টগ্রাম প্রতিনিধি নুরুল কবির, নোটারিয়ান SM আজিজ, আখতার উদ্দিন রানা, লায়ন সানাউল্লাহ সহ আরও অনেকে। সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য AK-M মোশাররফ হোসেনের ৫ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে দক্ষিণ জেলা বিএনপির আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব রকুনুজ্জামান সরকার রকুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, মহানগর আহ্বায়ক অধ্যাপক AK-M শফিকুল ইসলাম সহ সুধীজন। ফরিদপুরের ভাঙ্গায় আরাফাত রহমান কোকো ফুটবল স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানী। টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি বিএনপি নেতা খান হাদিউজ্জামান রাজুর সভাপতিত্বে ক্রীড়া সংগঠক
বাহাউদ্দিন জিতুর সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা সহ অনেকে। অসংখ্য ধন্যবাদ।